এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরিয়া কথা না বাড়িয়ে নোজ মাস্কটা একটু টেনে টুনে মাথার ক্যাপটাও একটু নিচের দিকে টেনে নিয়ে জোনচকিয়ার ভাব নিয়ে গেট পেরিয়ে ভেতরে পা রাখল। আরিয়া রুমের ভেতরে ঢুকতে পাশ থেকে কয়েকজন লোক ওয়েলকাম ম্যাম বলে সম্মাননা জানালো। আরিয়ার হাত পা বরাবর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো দিক না তাকে সোজা গিয়ে রুমের মাঝ বরাবর যে ছোট্ট টেবিলটা রাখা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আলোচনাটা এখানেই হবে। তাই চেয়ার টেনে সেখানেই বসে গেল। আরিয়ার পেছনে মায়া দাঁড়িয়ে আছে, পাশেই নাবিল ও বসে গিয়েছে। শবনম অবশ্য এখনো আসেনি। আরিয়া বারবার হাত কচলাছে, হাতের তালু ঘামছে। রিল্যাক্স শ্রাবণী, তেমন কিছু নয়, শুধুমাত্র কিছু সাইন লাগবে তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, কাজ শেষে চলে যেও। আরিয়া কিছুই বলছে না, চুপচাপ মাথা ঠান্ডা রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওয়েট, আমি একটু আসছি বলি নাবিল জায়গা ছাড়ে, উদ্দেশ্য ড্রিঙ্ক করবে একটু। শ্রাবণী এসব পছন্দ করে না, তাই জায়গা থেকে উঠে ডিরেক্ট অন্য কোথাও চলে গিয়েছে। একজন ওয়েটার এসে বলল, ম্যাম লাগবে কিছু? বলি একটা ড্রিঙ্কসের গ্লাস এগুতে গেলেই মায়া বলল, ম্যামের জন্য ওয়ার জুস প্লিজ। আর এইসব ম্যামের সামনে দ্বিতীয়বার নিয়ে আসবেন না, ওকে? লোকটা সম্মতি জানিয়ে হাতের ট্রে থেকে জুসের একটা গ্লাস টেবিলে রেখে চলে যায়। হঠাৎ করে সামিরা এসে মায়ের কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলতে লাগলো, একটু কথা বলবো, শুনবেন? ইয়েস, কিছু বলবেন? আপনার ম্যামের নামটা কি জানতে পারি? এসকে গ্রুপের শিওর মিস শ্রাবণী। এতটুকু বলতে ফিসফিসিয়ে আওয়াজ শুনে আরিয়া পেছন ঘুরে তাকাতেই কিছু বলতে নিবে, তখনই চোখ যায় সামিরার দিকে। সামিরাও খেয়াল করে মুখে হাসি দিয়ে ভীত গলায় বলল, আসলে ম্যাম, আমি এই বাড়ির বউ, আপনার আজ যার সাথে রিলেশন নিয়ে কথা বলবেন তার ছোট ভাইয়ের বউ। বলছিলাম যে একটু কথা বলা যাবে আপনার সাথে? পাশ থেকে মায়া বলে উঠল, সরি ম্যাম, আসলে ম্যাম যাত্রার সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া। আরিয়া আরো কিছু না বলে আবারও সামনের দিকে দৃষ্টি ফেলে। কথা বলে নিশ্চিত আবেগে করে ভুল করে বসবে, তাই চুপ করে হজম করে নেয় বিষয়টা। সামির এবার মন খারাপ করে চলে যেতে নেয়। ইচ্ছে তো করছিল একটু কথা বলতে, কেন যেন এই মেয়েটাকে আরুর সাথে মিল খুঁজে পাচ্ছে বারবার। তার উপর ডান হাতের দাগটা কিসের? আরুর হাতেও এখানে একটা দাগ ছিল, দেখেছিল শেষের দিন, হয়তো আফরান ভাইয়া আঘাত করেছিল, এটাই ভেবেছিল সেদিন সামিরা। আবার এই মেয়েটার হাতেও যদি দাগটা স্পষ্ট নয়, তবুও কেন যেন মন মানছে না। কিন্তু আরিয়া কিভাবে হবে? আরও তো সুশীল, নম্র, ভদ্র ছিল। ভাবনার মাঝে আরিয়া পেছন থেকে ডেকে বলে, হোয়ার ইজ ইউর ওয়াশরুম? সামিরা পেছনে ঘুরে তাকিয়ে বলল, আমাকে বলে? সরি, আমি আমাকে বলছেন? ইয়া, এমার্জেন্সি। সামিরা কাছে এসে বলল, আচ্ছা, আমার সাথে আসুন। আরিয়া উঠে দাঁড়ায়। মায়াও আরিয়ার সাথে যাওয়ার জন্য সামনে আসতে আরিয়া ইশারায় নিষেধ করে। দোতলায় গেস্ট রুমটা দেখিয়ে দেয় সামিরা। আরিয়া ভেতরে ঢুকে বলল, থ্যাঙ্কস। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? সে হোয়াট ইউ মিন? আপনার কণ্ঠটা আমার একজন ফ্রেন্ডের সাথে কেমন জানি মিল পায়। ইউ ডোন্ট মাইন্ড প্লিজ? আপনার আরও অনেক কিছু মিলে যায় তার সাথে। আচ্ছা, আপনার ফেসটাকে একটু দেখতে পারি? আরিয়া দু হাতে নিজের পকেটে পুরে বলতে লাগলো, ভেরি ইন্টারেস্টিং। নাম কি তার? আরিয়া। আসলেও এটুকু বলতে আরিয়া বলে উঠে, এখন তুমি যেতে পারো এখান থেকে। সামিরার মুখের উপর কিছু বলতে পারলো না। সামিরা মুখের উপর কিছুই বলতে পারলো না, চুপ করে জায়গা ছাড়ায় সামিরা যেতেই আরিয়া রুমটা আটকিয়ে দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে মাথার ক্যাপটা খাটের উপর রেখে মাস্কটা খুলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে কিছুটা জোরে আওয়াজে নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে আবার আগের গেটআপে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরিয়া। কিন্তু নিচে যাওয়ার সময় ঠিক প্রথম দরজাটায় চোখ আটকায়। দরজাটা একটু খোলা, যার দরুন জাফর সাহেবের ঘুমন্ত নিষ্পাপ মুখখানা স্পষ্ট।
মুহূর্তে আরিয়ার ভেতরে তাণ্ডব শুরু হয়। একটিবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে চাচাকে। কতদিন এই লোকটা মাথায় হাত বুলিয়ে দেয় না। খুব ইচ্ছে হয় আবারও চাচা জানের স্নেহ ভরা শীতল অনুভূতির ছোঁয়া পেতে, যার মধ্যে আছে মমতা, মায়া, কেয়ার। কথাগুলো ভাবতে ভাবতে দুকদম এগিয়ে যায় দরজার দিকে। চোখের কোণে জলের বিন্দু আভা প্রকাশিত। আকস্মিক তখনই কেউ একজন পেছন থেকে হাতখানা ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। পুরো বাড়ি যেহেতু শুধু কালার বাতি লাগানো, কিছুটা অন্ধকার থাকায় আর বিষয়টা এমন হঠাৎ ভাবে ঘটায়, আরিয়া কিছু বলার আর সুযোগ পায়নি। রুমে নিয়ে আরিয়ার হাতখানা কিছুটা ধাক্কা দিয়েই ছেড়ে দেয়, তারপর দরজা লাগিয়ে দেয়। আরিয়া দুকদম পিছিয়ে যায়। আহ, কে আপনি? এমন করছেন কেন? কথাটা বলেই মেজাজটা যেন তীব্রতর হয়ে যায় আফরানকে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে চেঁচিয়ে বলতে যায়, তার আগে খেয়াল আসে সে এখন এই বাড়িতে আছে আর এখানে সে অপরিচিত একজন ছাড়া আর কেউ না। তাই নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে যেই হাতে আফরান স্পর্শ করেছিল সেই জায়গাটাই অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে একটু কঠোর গলায় বলল, এভাবে কেন এড়েছেন? লিমিট ক্রস করছেন না মিস্টার চৌধুরী? আফরান পা করে পকেটে হাত ঢুকিয়ে এগোতে লাগলো। হেই লিসেন, কি করছেন? নিজের সীমার বাইরে কিছুই ভালো নয়। এর ফল কি হবে আপনি জানেন? আফরানের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সেই রক্তবর্ণ চক্ষুদয় নিয়ে আরিয়ার দিকে এগিয়ে আসছে। আরিয়া দুকদম পিছিয়ে গিয়ে বলল, সত্যি করে বলুন তো মিস্টার চৌধুরী, এমন বিহেভিয়ার করার কারণ কি? কোনো প্রবলেম নাকি শেষ পর্যায়ে এসে শেয়ার দিচ্ছেন না সেটা জানাবেন। অবশ্য আমার এতে প্রবলেম নেই। আমাদের কোম্পানির ওইখানে স্থাপিত হবে, যে করেই হোক আমি দাঁড় করাবই। মাইন্ডেড, আমাদের কোম্পানি ওইখানেই স্থাপিত হবে, সেটা যে করেই হোক আমি দাঁড় করাবই। কথাটা বলে আরিয়া পাশ থেকে জগটা এনে ঠিক আফরানের স্পর্শকৃত স্থানটায় পানি ঢেলে আবার ঘষতে লাগলো। আর দ্বিতীয়বার যেন এমন হুটহাট স্পর্শ না করেন। লাস্ট ওয়ার্নিং আপনার জন্য, নয়তো খুব ভালো হবে না বিষয়টা। বলেই পাশ কাটিয়ে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে নিলে আফরান এক হাতে আরিয়াকে এক টানে সামনে এনে ছেড়ে দেয়। আকস্মিক হ্যাচকা টানের কারণে আরিয়ার মাথা থেকে ক্যাপটা খুলে সাইডে পড়ে যায়। আরিয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলে, জাস্ট ওয়েট, ওয়ান কল। বলেই পকেট থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করতে যাবে, তার আগে আফরান আরিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আফরান, ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার চৌধুরী। স্টুপিড ননসেন্সদের মতো আচরণ করে নিজের আশালীনতার পরিচয় দেবেন না আশা করি। আমি তো শুনেছি আপনি নাকি মেয়েদের প্রতি খুব উইক, তবে এটা কি আদৌ সত্যি? আই থিঙ্ক ইটস নট রাইট। নয়তো এমন ব্যবহার করতে পারেন না আপনি। কিছুটা শান্ত গলায় বলল, কি করব বলেন বেবি, আপনি যে খুব হট। আই থিঙ্ক ইউ আর ভেরি উফ। আরিয়া এবার ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়ে যায়। আফরান, এসব কথা বলতে লজ্জা লাগছে না? এত বড় একজন প্রফেশনাল মানুষ হয়ে এসব বলছেন। আমি যদি বাইরে গিয়ে সবাইকে সবটা সত্যি বলে দেই, ইউ নো কি হবে আপনার? কালকের পত্রিকায় হেডলাইন কি থাকবে? স্মিত হেসে বলল, যা ইচ্ছে করবেন, তবে পরেরটা পরে, এখন এই ড্রেস চেঞ্জ করুন। বলে আফরান খাটের উপর একটা গোলাপি রঙের ভারী গাউনের দিকে ইশারা করলো। আর আপনি আমায় বলে দেবেন কোনটা পরবো, কি পরবো? যত সব ফালতু জোকস। আমাকে যেতে দিন, নয়তো ভালো হবে না। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে বেবি, এখন আমি যা বলবো সেটাই আপনাকে করতে হবে মিস। আরিয়ার মুখের রিয়াকশনটা বেশ মজারই মনে হলো আফরানের কাছে। এই বুঝি সব কিছু পিছিয়ে ফেলবে, চোখ দুটোই বলে দিচ্ছে। আফরান হাসিটা একটু আড়াল করে বলল, কি হলো, কোনো প্রবলেম? আপনি জানেন আমার জন্য কত হাজার হাজার মেয়ে পাগল লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি নিজেই আপনাকে অফার করছি। ভালো সুযোগ আর পাবেন না আমার মনে হয়। সব মেয়েদের মতো আমাকে মনে হচ্ছে? যারা লাইন ধরে আছে তাদের কাছেই যান না কেন? বারবার আসছেন আমার লাইফে, ওয়াই? আনসার মি। এক টানা কথাগুলো বলল আরো, কিন্তু কথার মাঝে যে
ভুলগুলো করেছে সেটার দিকে একটুও মন নেই আরুর। মাথায় রাগের বিশাল পাহাড় জমে গেছে। এতক্ষণে আফরান কিছুটা হেয়ালি ভাবে ইচ্ছে করে বিরক্তি নিয়ে বলল, আসলে ঠিক কি বললেন বুঝলাম না। আমি তো আপনার পেছনে কখনো ছুটিনি। সেদিন মিটিংয়ে দেখেই ভীষণ ভালো লেগে গিয়েছে। আমি কি করব বলুন? এখন আপনাকে আমার লাগবে। আর এই ছোট্ট ড্রেস যেখানে সেখানে আজ থেকে আপনার পরিধান করা বন্ধ। লং ড্রেস পরতে হবে, বুঝেছেন? নয়তো কি করব আপনাকে কোনো ধারণা নেই আপনার। আরিয়া তাতে দত চেপে বলল, আমার থেকে আপনাকে ভালো করে কেউ চিনবে বলে মনে হয় না। আচ্ছা, মেয়ে দেখলে কি ইচ্ছে মেটাতে মনে হয়? সেটা ভুল বললেন। আসলে হয়েছে কি, অনেকগুলো মেয়ে নয়, আপনার আগে শুধুমাত্র একটা মেয়ের সাথেই ইচ্ছে চেয়েছিলাম, কিন্তু ওটাকে দিয়ে তো ইচ্ছে মেটাতে পারিনি। তার আগেই মেয়েটা উপরে চলে গিয়েছে, মেচেনি। তাই একজনকে নিয়ে ভেবে গেলে তো হবে না। আপনাকে আমার কাছে ভীষণ হট মনে হচ্ছে, তাই সোজাসুজিভাবে বলে দিলাম। আফরানের প্রতিটা কথা আরিয়ার বুকে তীব্র আঘাত করে যাচ্ছে। মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? কিভাবে বলতে পারলো আমি মারা গিয়েছি? কিভাবে এত জলদি আরুকে ভুলে গেল এই লোকটা? অচেনা একটা মেয়েকে কিভাবে সেক্সি হট এসব বলতে পারলো উনি? আমি তো ভাবলাম উনি সাইকো, পাগল, কিন্তু ভালোবাসা মিথ্যে নয়। ব্যবহার আচরণ এসব উল্টোপাল্টা করতে পারে, কিন্তু ভালোবাসা মিথ্যে নয়। সেদিন রাতে যেটা করেছিল সেটার উপর আমার ঘৃণা থাকতে পারে, কারণ কখনো এসব আশা করিনি বিয়ের আগে। কিন্তু আপনাকে তো বিচারের কাঠগড়ায় কখনো দাঁড় করাতে চাইনি। তবে আজ আমাকে আবারও ভুল প্রমাণিত করে দিলেন মিস্টার মাফিয়া। কথাগুলো ভেবেই চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে। নিশ্চুপ হয়ে দৃঢ় দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে আফরানের চোখ জুড়ায়। আফরান হালকা ধমকিয়ে বলল, কি বলেছি শুনেননি? আপনাকে পছন্দ করি, আর আমি যাকে পছন্দ করি এমনভাবে কাঁদতে দেই না। চোখ মুছেন, নয়তো আমি কি করতে পারি। এতটুকু বলি আরেকটু কাছে আসলো আরিয়ার। আরিয়া নিজেকে আবারও কন্ট্রোল করার চেষ্টা করে, দু হাতে চোখ মুছে নিয়ে কড়া গলায় বলে দিল, যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকেই বেশি কাঁদাতে পছন্দ করেন, এটাই রিয়েল। বলেই আরিয়া আবারও চলে যেতে নাই, কিন্তু ফোনের কথা মনে আসতেই বলল, আমার ফোন দিন বলছি। বলে ডান হাতটা বাড়িয়ে দেয় আফরান আরিয়ার হাতে। ফোনটা না দিয়ে উল্টো হ্যাচকাটা নিয়ে নিজের কাছে নিয়ে এসে এক হাতে কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাতে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আরিয়ার কপালে চলে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, আরো অনেকটা পুড়তে হবে আপনাকে মিস। যে আগুনে এতদিন আমি পুড়েছি, তবে আপনার পদ্ধতিটা ভুল ছিল। ছাড়ুন বলছি, আপনার চেয়ে নিচু মনের মানুষ আমি আর দুটো দেখিনি। সেটাই বলছি, আমি ছাড়া অন্য কারো মাঝে কিছু খুঁজতে যাবেন না, নয়তো এর তাপমাত্রা সহ্য সীমার বাইরে চলে যাবে। তবুও আপনি রেহাই পাবেন না। আরিয়া ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু আফরানের এই শক্তির কাছে পেরে উঠছে না। সেকেন্ড কয়েক পর আফরান নিচেই ছেড়ে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে নিচে আসো, নয়তো দরজা খুলতে হবে না, এখানেই থাকতে হবে রাতটা। কথাটা বলে আফরান দ্রুত পায়ে বাইরে থেকে দরজাটা আটকিয়ে দিয়ে বেরিয়ে গেল। আরিয়া দৌড়ে গিয়ে দরজা খোলার জন্য ধাক্কা দিতে লাগলো, দরজা খুলে দিন বলছি। কিন্তু এই দরজা খোলার নয় আরো ভালোভাবেই জানে। তাই আর বৃথা চেষ্টা না করে খাটের উপর থাপাস করে বসে পড়ল, মুখের মাস্কটা এক টানে খুলে ছুঁড়ে মারল। কেন সব সময় বাড়াবাড়ি করতে হবে? এমন কেন আপনি? আরিয়া রাগের সীমা ছাড়া, কিন্তু কি করবে সে? কিছু করার নেই তো। রুমের মধ্যে একবার ডানে আরেকবার বামে হাঁটতে লাগলো। এতক্ষণ মাথা গরম থাকার কারণে ফোনের কথা ভুলে গিয়েছে। হঠাৎ ফোনের কথা মাথায় আসতেই খাটের উপর ফোনটা কোথায় আছে দেখতে যায়, কিন্তু কোথায় তার ফোন? পুরো বিছানা উলট পালট করে ফেলেছে, চোখে পড়েনি। তারপর শিওর হলো, নিশ্চিত যার সময় ফোনটাও নিয়ে গেছে। এদিকে নিচে স্বপ্নম এসে বসে আছে নাবিলকে বারবার জিজ্ঞেস করছে ও আসছে না কেন। নাবিল তো প্রায় পাগল অবস্থা, না বলে কোথায় গিয়েছে। মায়ার থেকে জেনেছে উপরে ছিল, সেই রুমটাও খুঁজে এসেছে কিন্তু পেল না। আচ্ছা, আফরান এই কাজ করেনি তো? আফরান হেয়ালি ভাব নিয়ে একটু দূরে চেয়ারটায় বসে ফোনে কিছু একটা দেখে যাচ্ছে।
তখন থেকেই আবার মাঝে মাঝে হাসি রেখা ফুটে উঠছে মুখে। যদিও কালার বাতিতে আফরানের এমন ডোন্ট কেয়ার ভাবটা বোঝা যাচ্ছে, তবে হাসিটা বোঝা যাচ্ছে না। নাবিলের বিষয়টা বিরক্তির মনে হলো। আফরানের সামনে গিয়ে বলল, সত্যি করে বল। আফরান ফোনটা হালকা নিজের দিকে ঝুঁকিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, তোদের সাথে তো আসার কথা ছিল, তা আমি কি জানি। জলদি কর, নয়তো পার্টি বন্ধ করে দেই, চলে যা। দেখ, একদম ভাব নিবি না। আমি ঠিক বুঝতে পারছি তুই জানিস আরও কোথায়। বিরক্ত করিস না ইয়ার, বাচ্চাদের মতো। যেতে বললাম যা, আমার ঘুম পাচ্ছে। মিসেস শবনমকে গিয়ে বল সিইও কোথায়। যদি না আসে তবে তোদের সাথে যেই শেয়ারটুকু দেবার কথা বলেছি সেটা ক্যান্সেল। বাড়াবাড়ি করছিস। আরও কোথায় সেটা বলতে বলছি, হয়তো আমার চেয়েও খারাপ কেউ হবে না আফরান। আফরান আর কিছু না বলে সোফা থেকে উঠতে উঠতে বলল, 10 মিনিট টাইম দিচ্ছি। এর মধ্যে সব ঠিকঠাক না হলে সব ক্যান্সেল হয়ে যাবে, সাথে তোদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। কথাটা শেষ করে আফরান উপর দিকে চলে যায়। নাবিলকে আফরানের সাথে কথা বলতে দেখে শবনম দ্রুত পায়ে এসে জিজ্ঞেস করল, কি বলেছে ওই আফরান? বলেছে সবাইকে 10 মিনিটের মধ্যে উপস্থিত না হতে পারলে ডিল ক্যান্সেল। বলে নাবিল আরিয়াকে খোঁজার জন্য জায়গা ছাড়ে। শবনম রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। স্বপ্ন সত্যি হওয়ার আগে ওই মেয়েটা না আবার সব ভেস্তে দেয়? শবনম বারবার আরিয়ার ফোনে কল দিতে লাগলো। সামিরা জাফর সাহেবকে খাবার খাইয়ে দিচ্ছে, প্রেমা নিচের। এসব বিরক্ত লাগছে। মদের গন্ধে পুরো বাড়ি যেন মদের কারখানার মতোই লাগছে। সামিরার কাছে বলে আগেই চলে গিয়েছে রুমে। প্রথমে ওয়াশরুমে যায়, কিন্তু হঠাৎ পেট যেন ওসবের গন্ধে মুচড়ে উঠেছে বারবার। মাথাটা কেমন করছে। ছে, এসব মানুষ কিভাবে খায়? আর ভাইয়া এসব করার আর জায়গা পেল না, বাড়িতেই করতে হলো। মাথায় কতক্ষণ পানি দিয়ে বেরিয়ে আসলো প্রেমা। পাশ থেকে তোয়ালি নিয়ে মাথা মুছতেই লাগলো, এখনো যেন গন্ধ যাচ্ছে না। তাই দরজাটা লক করে দেওয়ার ইচ্ছায় সেখানে গিয়ে চোখ আটকায়। এই রুমের দরজার সামনে আয়াস ভাইয়া আর সাদেক রেলিংয়ে 2 হাত ভর করে নিজের দিকে তাকিয়ে সবটা দেখে যাচ্ছে। প্রেমা কিছুটা মুহূর্ত সেদিকে তাকিয়ে কাটালো। একটু স্পষ্টভাবে দেখতে ইচ্ছে হচ্ছে ওনাকে, যেটা আপাতত এখন সম্ভব না। আয়াস সাদিকের দিকে ফিরে কিছু একটা বলতে যাবে, তখনই প্রেমাকে দেখে চুপ করে যায়। মুখে হাসি ফুটিয়ে বলে, কিছু হয়েছে তোমার? প্রেমা স্মিত হেসে বলল, না, আসলে ওসবের স্মেলটা বড্ড বিরক্ত লাগছে। আয়াস দুষ্টু হেসে বলল, তাই এখানে দাঁড়িয়ে কি দেখছিলে? সত্যি করে বলো তো, এখান থেকে নিশ্চয়ই স্মেলটা আরও প্রকার হবে, তবে বিরক্ত নিয়ে এখানে দাঁড়িয়েছিলে কেন? আসলে দরজাটা আটকে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, সেটাই তো, দরজা আটকাতে গিয়ে দৃষ্টি আটকে গিয়েছে হাজবেন্ডের ওপর, তাই না? আয়াসের এমন ঠোঁট কাটা কথায় প্রেমা একটু লজ্জা পেয়ে কাঁচামাচু করতে শুরু করে দিল। এই কি পরিস্থিতিতে পড়েছে সে, একমাত্র সেই জানে। না পারছে ঠাস করে দরজাটা লাগিয়ে নিজেকে লুকাতে, আর না পারছে কোনো জবাব দিতে। আয়াস, করছিসটা কি? চল, এখানে থেকে লাভ নেই, বাইরে গেলে আস। সাদেক, কি হচ্ছে সব? আসার পর মেয়েটার সাথে একবার কথা বলেছিস? জ্ঞান বুদ্ধি দেখছিস সবটা খেয়ে ফেলেছিস। কথাটা বলে আয়াস সাদেককে আকস্মিক ধাক্কা মেরে রুমের ভিতর। সাদেক প্রস্তুতি ছিল না, তাই টাল সামলাতে না পেরে কিছু বুঝে ওঠার আগেই আয়াস দরজাটা লাগিয়ে দিয়ে বলল, আজ এখানেই থাকবি দুজন। দেখ, এখন বিয়ে হয়েছে, সেটা যেভাবে হোক মানতে হবে, তাই না? বলে আয়াস হালকাভাবে হাসতে হাসতে চলে যায়। সাদেক গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে কয়েকবার আওয়াজ করে, কিন্তু আয়াসের কোনো নামগন্ধ নেই। ভাইয়া কি বাহির থেকে লাগিয়ে গিয়েছে? সাদেকের মস্তিষ্কটা নাড়া দিয়ে উঠল। রাগ হচ্ছে ভীষণ ভাবে। আয়েশের উপরে রাগটা মনে হচ্ছে এবার প্রেমার উপরেই ছাড়বে সে। কিন্তু সাদেক যথেষ্ট শান্তশিষ্ট একজন মানুষ, নিজেকে কন্ট্রোল করার শক্তি তার কাছে আছে, তাই কথা না বাড়িয়ে বলল, এই ছেলেটা পাগল হয়ে গেছে, মাথাটা কি খারাপ হয়ে গেছে ওর? ওরও তো বিয়ে হয়েছে, আমি কি ওর সাথে এমন করেছি? আয়েশ, দরজাটা খোল বলছি, ভালো হচ্ছে না। প্রেমা বুঝল দরজা বাইরে থেকে লাগানো,
সাদিক চুপ করে বিছানায় বসে আছে, দু আঙুলে কপালটা নিজেই ঘষছে, মনে হচ্ছে মাথা ব্যথা করছে। প্রেমা কিছু বলছে না, যদি আবার ওর সাথে রাগ দেখায়, সে কি সামিরা আর আরুর মতো এত সব সহ্য করতে পারবে নাকি? তাই সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর সাদেক নিজে বলল,